চুমুকে। সুপ্রদর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আন্তর্জাতিক নারী ভলিবল রেফারি তাহেরা দিল আফরোজ। শুভ সকাল আপু, কেমন আছেন? শুভ সকাল, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি। একজন নারীকে দেখতে পাচ্ছি আমার সামনে, যিনি খেলার জগতে খুব দক্ষতার সাথে কাজ করছেন এবং আপনি বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক নারী ভলিবল রেফারি, যেটা একটা খুবই দারুণ বিষয় যে নারীরা খেলার অঙ্গনে এত ভালো করছে। কিভাবে এই যোগ্যতা অর্জন করেছেন এবং এর পেছনের গল্পটা জানতে চাই। আসলে আমার জার্নিটা শুরু হয়, প্রফেশনাল জার্নি যেটা, সেটা হচ্ছে মাস্টার্স শেষ হওয়ার পরে আমি 2012 সালে আগা খান স্কুলে শারীরিক শিক্ষা বিষয়ে শিক্ষকতা দিয়ে আমি শুরু করি। আচ্ছা, ওখান থেকে আমি স্বাভাবিকভাবে শারীরিক শিক্ষার শিক্ষক হিসেবে আমাকে খেলা পরিচালনা করতে হয় এবং ওই সময় আমি ব্যাচেলর অফ ফিজিক্যাল এডুকেশন এটা ডিগ্রিটা আমি নিচ্ছিলাম। তো ওই সময় আমি পড়তে গিয়ে জানতে পারি যে বাংলাদেশে কোনো নারী ভলিবল রেফারি নেই। আচ্ছা। তো তখন থেকে আমার মনে হতো যে আসলে কেন নেই, প্রশ্নটা আমার পড়তে গিয়ে প্রথম আসে। তো আমি যখন দেখি ভলিবল ফেডারেশন মানে বাংলাদেশে মুক্তিযুদ্ধের পরে শুরু হয়েছে 1973 সালে এবং এফআইভিবি কোয়ালিফাই করে তা 1978 সালে। 1973 সালে একটা ফেডারেশন যখন শুরু করে, তখন এত বছরের মধ্যেও একজন নারী ভলিবল রেফারি কেন হতে পারেনি, এই প্রশ্নগুলো আমার মাথায় সবসময় ঘুরপাক খেত। তো আমি তখন ডিগ্রিটা শেষ করলাম, চাকরি কন্টিনিউ করছিলাম। তারপর আমি 2014-তে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসে জয়েন করি শারীরিক শিক্ষা কেন্দ্রে শারীরিক শিক্ষা প্রশিক্ষক হিসেবে। আচ্ছা। তো ওখানে যখন জয়েন করি তখন আমি একটা প্ল্যাটফর্ম পেয়ে গেলাম, চাকরি শুরু করলাম। ক্যারিয়ার শুরু হওয়ার মধ্যেই আমি মাস্টার্স অফ ফিজিক্যাল এডুকেশন করি। তো মাস্টার্স অফ ফিজিক্যাল এডুকেশন আমি উত্তরা ইউনিভার্সিটি থেকে করছিলাম। তখন আমি ন্যাশনাল ভলিবল রেফারির কোর্স করি। আচ্ছা। জাতীয় নারী ভলিবল রেফারি শুরু করতে হলে আপনাকে কোর্স ছাড়া রেফারিং করা যায় না, মানে ফর্মাল কোনো ম্যাচে আমি রেফারিং করতে পারবো না। তো তখন আমি কোর্সটা যখন করি তখন আমার কোর্স ইনস্ট্রাক্টর ছিলেন, আমাদের ওই সময় রেফারিং কোর্সে ইন্টারন্যাশনাল রেফারি ছিলেন, উনি পুরুষ রেফারি ছিলেন, মনির ভাই ছিলেন, তারপরে সিরাজুল ইসলাম এবং ফজলুল হক। আচ্ছা। দুইজন জাতীয় রেফারি এবং একজন আন্তর্জাতিক রেফারি। তো যখন কোর্সটা করি আমি তখন ফার্স্ট হয়েছিলাম কোর্সে। আচ্ছা। তো আমার মনে আছে 30টা এমসিকিউ ছিল, 30টার মধ্যে আমার 30টাই হয়েছিল। বাহ। তখন আমাকে জিজ্ঞেস করলো, তুমি কি দেখে লিখেছো? আচ্ছা, না, এটা দেখে লিখি নেই, আমি এটা পড়েই সবগুলো হয়েছে। তো আমাদের ওখানে থিওরি এবং প্র্যাকটিক্যাল দুইটা পার্ট থাকে। তো থিওরি পার্টে যখন আমি ফুল মার্কস পেয়ে গেছি, তো স্বাভাবিকভাবে তারা হয়তো চিন্তা করছিল যে মেয়েটা কেমন করে, প্র্যাকটিক্যাল একটু দেখি। তো প্র্যাকটিক্যাল করলাম, ওখানে ভালো করলাম এবং রেজাল্টে দেখে আমি প্রথম হয়ে গেছি। এবং ওখানে আমি আমার আন্তর্জাতিক যে রেফারি ছিলেন মনির ভাই, তাকে আমি প্রথম প্রশ্ন করি যে আমি যদি আন্তর্জাতিক রেফারি হতে চাই আমার করণীয় কি? আচ্ছা। কারণ আমার একটা প্রশ্ন ছিল মেয়ে নাই। তো সেই প্রশ্নটার অ্যানসার কি খুঁজে পেয়েছিলেন, কেন মেয়ে নেই? হ্যাঁ, খুঁজে পেয়েছিলাম। মেয়ে নেই প্রথমে যেটা বললো যে খেলোয়াড় ছিল, আন্তর্জাতিক ভলিবল প্লেয়ার অনেক আগে থেকেই ভালো ভালো প্লেয়ার ছিল, কিন্তু রেফারিংয়ে আন্তর্জাতিক অঙ্গনে যেতে হলে ইন্টারন্যাশনাল কোর্স করতে হয়। আচ্ছা। ইন্টারন্যাশনাল রেফারিং কোর্স করতে হয়, তারপর ইন্টারন্যাশনাল ম্যাচগুলো চালানো শুরু হয়। তো এই কোর্সেই কেউ যায়নি। আমি জানি না কেন, হয়তো সুযোগ পায়নি বা কোয়ালিফাই করেনি, কোনো কারণ তো ছিল। তো তারপরে আমি জিজ্ঞেস করলাম, তখন উনি বললো যে হ্যাঁ তুমি পারবে, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছো, এখানে ফার্স্ট হয়েছো, যদি তুমি চাও তাহলেই পারবে। এবং উনি আমাকে ওয়েগুলো বলে দিল যে ন্যাশনাল রেফারিং কোর্স, দেন হচ্ছে এখান থেকে সি ক্যাটাগরি থাকে, সি ক্যাটাগরি থেকে বি ক্যাটাগরিতে যেতে হয়, দেন এ ক্যাটাগরিতে যেতে হয়। তারপর যদি মনে করে যে রেফারিং অ্যাসোসিয়েশন যে আছে ওখানে সভাপতি, সেক্রেটারি বা মেম্বার যারা আছেন, তারা যদি মনে করে বা ফেডারেশন যদি মনে করে যে হ্যাঁ এই মেয়েটা পারবে, তাহলে তাদেরকে কোর্সে সাধারণত পাঠায়। তো এক্ষেত্রে আমি কৃতজ্ঞ আমার ভলিবল ফেডারেশনের যারা আছেন, সভাপতি, সেক্রেটারি জাহিদি স্যার আছেন, বিমল ঘোষ ভুলুদা আছেন, মাসুদ ভাই আছেন, এবং আমার রেফারিজ কমিটির প্রতি আমি বিশেষভাবে কৃতজ্ঞ। কারণ তারা যদি আমাকে সুযোগটা করে না দিত
বা আমাকে এই রাস্তাগুলো না দিত, আমাকে তৈরি হতে সহায়তা না করতো, আমি আসলে এই পর্যন্ত আসতে পারতাম না। সেক্ষেত্রে আমাদের রেফারিং কমিটির যে এখন বর্তমান সভাপতি ফজলুর রহমান, উনি আমাকে খুবই সহায়তা করেছে। রাসেল ভাই আমাদের সেক্রেটারি সহায়তা করেছে, উনিও ইন্টারন্যাশনাল রেফারি। তারপর শহীদুল ইসলাম, উনি আমাকে খুব সহায়তা করেছে। আমাদের ডালু ভাই আছেন, সে সহায়তা করেছে। ডালু ভাই আমাকে একটা কাজ করাতেন, সেটা হচ্ছে ঢাকায় যে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে আপনার খেলা হতো, টুর্নামেন্টগুলো হতো, ওনারা অনেক সময় মেয়ে রেফারি মানে চাইতো। তো তখন আমাকে বলতো, তুমি ফ্রি আছো, থাকলে আসো, আমাদের সাথে একটু হেল্প করো, একটু হেল্প করলে তাহলে তোমারও একটু কিছু শেখা হলো, আমাদের উপকার হলো। তা আমি যেহেতু আগাখানে ছিলাম, একটা ইংলিশ মিডিয়াম প্ল্যাটফর্ম আমি আগে থেকেই পরিচিত ছিলাম, সেক্ষেত্রে আমি এআইএসডি ভালো ভালো স্কুলগুলোতেই চালিয়েছি, স্কলাস্টিকা, গ্রিন হেরাল্ড, এরকম বিভিন্ন স্কুলগুলোতে আমি টুর্নামেন্টগুলো চালিয়েছি এবং নিজেকে প্রতিনিয়ত তৈরি করেছি। নিজের যে গ্যাপগুলো ছিল সেই গ্যাপগুলো নিজেই চিন্তা করেছি যে আসলে আমি কোথায় আমার মানে দুর্বলতা আছে। আচ্ছা, এইটা করতে গিয়ে সবচেয়ে বেশি চ্যালেঞ্জ কি ফেস করেছেন? আমি যেটা চ্যালেঞ্জ, সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল আমার জন্য সময় বের করা। সময় বের করা, কারণ আমি ওয়ার্কিং পারসন, ওয়ার্কিং মাদার। তো সেক্ষেত্রে সময়টা বের করা আমার জন্য খুবই চ্যালেঞ্জিং ছিল, কারণ অফিস শেষ করে খেলাগুলো চালাতে যেতে হতো, উইকেন্ডে যেতে হতো। দেখা যেত আমি শুক্রবার বা শনিবারে যেতাম, তখন আমার ছুটি বলতে কিছু ছিল না। অনেক সময় রাত হয়ে যেত, রাত 10টা 11টা বেজে যেত, বাসায় ছোট বাচ্চা আছে, আমি বুঝতে পারছি আমাকে ফোন করছে, আমি হয়তো একটা ম্যাচে আছি কিন্তু আমি রেসপন্স করতে পারছি না, আমি বুঝতে পারছি যে আমার বাচ্চা হয়তো কান্না করছে, আমাকে চাচ্ছে। এই প্রতিবন্ধকতাগুলো আমি ফেস করেছি। আর ফ্যামিলি থেকে আমি মানে পূর্ণ হেল্পটাই পেয়েছি। আর বাইরে কিছু প্রতিবন্ধকতা তো থাকেই, মেয়েদের প্রতিবন্ধকতা আসলে বেশি ছেলেদের থেকে। সুযোগ তৈরি করে নেওয়া, সুযোগটা পাওয়া, এটা হচ্ছে মানে আমার প্রতিবন্ধকতা ছিল। এখন ক্রীড়াঙ্গনে তো নারীদের অংশগ্রহণ বেশ ব্যাপক, আপনার কাছে কি মনে হয় তাদের জন্য এখন আপনার সময়টা থেকে বা এখন রিসেন্টলি আমরা কিন্তু দেখেছি অনেকগুলো উদ্যোগ নেওয়া হয়েছে, সে জায়গা থেকে প্রতিবন্ধকতাগুলো কি নারীদের জন্য কিছুটা কমেছে কিনা? প্রতিবন্ধকতা অনেকটাই কমেছে, কারণ আমি যখন স্পোর্টস শুরু করি স্কুল লাইফ থেকে, ওই সময় একটা মেয়ে জার্সি পরে মাঠে নামছে, যে কমেন্টগুলো পাস হতো বা শুনতে হতো, খুব অদ্ভুত একটা বিষয় লাগতো। একটা মেয়ে সাইকেল চালাচ্ছে, অদ্ভুত মনে হতো। একটা মেয়ে জার্সি ট্রাউজার পরে আপনার মাঠে যাচ্ছে, এটা তারা মনে করতো কেন এটা করছে, কেন করবে, কেন করছে থেকে কেন করবে। আমার পরিবার হেল্প করেছে সবচেয়ে বেশি। আর যেটা এখন দেখতে পাই, এখন কিন্তু আমরা অনেক নারীদের পার্টিসিপেশন আমরা বেশি দেখতে পাচ্ছি, নারীরা আসছে, তাদের ক্যারিয়ার হিসেবে নিচ্ছে, ফুটবল, ক্রিকেট, বিভিন্ন ক্রীড়াঙ্গন বলতে বিভিন্ন ইভেন্টেই আছে। এবং অনেকটাই এখন দেখা যায় কি মানুষ এটাকে মানে নেতিবাচক থেকে ইতিবাচক হিসেবে গ্রহণ করছে। আর সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটা নারীরা ওভারকাম করেছে, সেটা আমি বলবো নারীরা আগের থেকে এখন অনেক বেশি সাহসী, অনেক বেশি সাহসী। তারা চ্যালেঞ্জ নিতে জানে, চ্যালেঞ্জ নেয়, যার জন্য দেখা যায় আগে যে প্রতিবন্ধকতাগুলো ছিল এবং বাবা মা আত্মীয় স্বজন এরাও দেখা যায় এখন অনেক তাদেরকে সহায়তা করে, যেটা আগে ছিল না। যে সমাজ কি বলবে, বাইরের মানুষ কি বলবে, একটা ভয় কাজ করতো, আমার মেয়েটার বিয়ে হবে না। এটা একটা বড় প্রতিবন্ধকতা, যে ও মেয়েটা খেলছে, মাঠে ঘাটে লাফিয়ে বেড়াচ্ছে, ওর তো ভালো বিয়ে হবে না। এই জায়গাগুলো এখন কমে এসেছে। এখন একটা মেয়ে বলে আমার বিয়ে হলে হবে, না হলে না হবে, এটাকে ভাইটাল কোনো কিছু মনে করছে না। এইটা একটা আমি বলবো ইতিবাচক দিক। আচ্ছা, খেলাধুলায় নারীদের অবদানটা কিভাবে রাখা যেতে পারে বা কিভাবে নারীরা অবদান রাখতে পারছেন? খেলাধুলায় নারী আসলে খেলাধুলা, আমি একটা দেশকে যদি এগিয়ে নিয়ে যেতে চাই বা আন্তর্জাতিক অঙ্গনে যদি আমি আমার দেশকে পরিচিত করতে চাই, খেলাধুলা খুব সুন্দর একটা মাধ্যম এবং সহজ একটা মাধ্যম। তো সেক্ষেত্রে একটা ছেলে বা পুরুষ
তাদের যোগ্যতা দিয়ে আপনার আন্তর্জাতিকভাবে বা দেশের বিভিন্ন জায়গায় পরিচিত হচ্ছে, নিজেকে পরিচিত করছে এবং দেশকে করছে। তো ছেলেরা যখন করছে, মেয়েরা যদি না করে অর্ধেক জায়গাটা কিন্তু অন্ধকারে থেকে যাচ্ছে। তো সেক্ষেত্রে মেয়েরা যখন এগিয়ে আসছে, আমাদের ফুটবলের কথা চিন্তা করেন, ফুটবল কিন্তু অনেক এগিয়ে গেছে। এবং বাংলাদেশকে, আমি কিছুদিন আগে নেপালে গেলাম, নেপালে আমি ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট চালিয়ে আসলাম ওখানে। সেখানে আমি দেখেছি আমার দেশের মেয়েরা খেলছে, এই ওরা যে খেলছে ওদেরকে দিয়ে বাংলাদেশকে চিনছে। এবং ভলিবল টুর্নামেন্টে আমার ওখানে আমি শুনলাম যে কোচরা, বিভিন্ন কর্মকর্তারা আমাকে বলছে, এই তোমার দেশের মেয়েরা তো খুব ভালো ফুটবল খেলে। উভয় দিক থেকে যখন দেশকে রিপ্রেজেন্ট করবে, তখন আমার মনে হয় একটা দেশ সামনে এগিয়ে যেতে খুব বেশি সহজ হয়ে যায়। একদম ঠিক আপু। আপনার খেলাধুলা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি? খেলাধুলা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা, আসলে আমি তো একসময় প্লেয়ার ছিলাম, এখন তো রেফারিং করি। খেলাধুলা আমি, যদি আমার পরিকল্পনা বলেন যে আপনি কোথায় যেতে চান, তা আমি বলবো আমি ওয়ার্ল্ড কাপ ম্যাচ চালাতে চাই। আমি স্বপ্ন দেখি আমি FIVB'র অলিম্পিক গেমসগুলো চালাচ্ছি, আমি নিজেকে ওই জায়গায় দেখতে চাই। অবশ্যই। এবং এই জায়গাগুলোতে আমার মনে হয় আমরা যত সাহস করে আগাবো, তত আমরা নিজেদেরকে নিজেরা তৈরি করতে পারবো, তত হচ্ছে আমরা দেশকে রিপ্রেজেন্ট করতে পারবো। আপনি এখন তো ফুটবলের যে আমেজটা আছে, আপনি কোন দলের সাপোর্টার? আমি আসলে খেলাটা এনজয় করি। কোনো দলের সাপোর্টার না, না? সাপোর্ট তো অবশ্যই করি, কিন্তু আমি খেলা দেখি। আমি ছোটবেলা থেকে ব্রাজিলের সাপোর্ট করি। আমার বাবা ছিল ব্রাজিলের সাপোর্টার এবং অন্ধভক্ত, আমি এখনো দেখি। তো বাবার হাত ধরেই খেলাধুলায় আসা, এবং উনি সোনালী ব্যাংকে চাকরি করতেন। তো সোনালী ব্যাংকের অনেক খেলা, মানে অনেক খেলায় আমি অংশগ্রহণ করেছি। বাবাকে দেখতাম ব্রাজিল সাপোর্ট করছে, ব্রাজিলের খেলা হচ্ছে ওই সময় রাতে খাসি জবাই করে সবাইকে খাওয়াচ্ছে, ব্রাজিল জিতলে খিচুড়ি রান্না করে খাওয়াচ্ছে, মুড়ি মাখা খাওয়াচ্ছে, ওগুলো দেখতাম। তো এখন যে খেলাটা যেভাবে আমি বিশ্লেষণ করে দেখি, তখন তো ওই রকম ছিল না। তখন বাবা সাপোর্ট করে, আচ্ছা আমিও সাপোর্ট করি। কিন্তু এখন আমি খেলাটাকে এনজয় করি। আমি ব্রাজিলের খেলা দেখি, আর্জেন্টিনার দেখি, পর্তুগাল, ফ্রান্স, যেগুলো আমার ভালো লাগে, জার্মানি, কে কোথায় ভালো করছে, কোন প্লেয়ারটা রেকর্ড করছে, এগুলো দেখি এবং আমি এটা খুব মানে এনজয় করে করে দেখি। আচ্ছা, শত ব্যস্ততার মধ্যে অবসর সময় পাওয়া হলে কি করা হয় ফ্রি টাইমটাতে? অবসর সময়ে আমি একটু অলস প্রকৃতির মানুষ, ঘুমাই, বাচ্চাদের সময় দেওয়ার চেষ্টা করি। আছেন বলছেন অলস? হ্যাঁ, অলস, কিছুটা অলস আমি নিজেকে মনে করি। আর বাচ্চাদের সময় দেওয়ার চেষ্টা করি। আমি খুব ঘুরতে পছন্দ করি, আমি ঘুরতে বের হই, আমার হাজব্যান্ড, আমি, বাচ্চারা, আমরা সবাই মিলে ঘুরতে বের হই উইকেন্ডে। কোথাও না গেলে ঢাকা ইউনিভার্সিটির TSC-তে যাই, মল চত্বরে যাই, খেলার মাঠে যাই, কার্জন হলে গিয়ে বসি। আর ঢাকায় থাকার সুবাদে যেহেতু আমার ক্যাম্পাস ছিল, ক্যাম্পাসের প্রতি একটা দুর্বলতা থাকে, আমি বাচ্চাদেরকে নিয়ে যাই এবং তাদেরকে দেখাই তোমার বাবা মা এখানে পড়েছে। ওরা খুব এনজয় করে, ওদেরকে ছেড়ে দিই আমি মাঠে। আমি হয়তো গ্যালারিতে বসে আছি, বাদাম খাচ্ছি, বাচ্চাদেরকে আমি ছেড়ে দিচ্ছি, তোমরা খেলো। দৌড়াদৌড়ি করছে, এনজয় করছে, এবং ঘুরতে আমার খুবই ভালো লাগে। বাহ, অনেক ধন্যবাদ আপু, কথা বলে অনেক ভালো লেগেছে। শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন সব সময়। ধন্যবাদ আপনাকে। দর্শক, আশা করছি আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কোনো অতিথির সঙ্গে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ATN বাংলার সাথেই থাকবেন। সকলকে আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুক